সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আগামী জুন মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ৩ দেশ প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। সেই ৩টি দেশ হল বাংলাদেশ, ফিলিস্তিন এবং সাইপ্রাস। তো ফিলিস্তিন ইতিমধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে, আর প্রার্থিতা রইল বাংলাদেশ এবং সাইপ্রাস। এই দুই দেশের মধ্যে জুন মাসের নির্বাচনে কে জয়লাভ করে তার চেয়েও বড় প্রশ্ন হলো, বাংলাদেশের প্রার্থী হচ্ছে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই খলিলুর রহমানের প্রার্থিতা পর্যালোচনার জন্য জাতিসংঘের যে সাধারণ সদস্য রয়েছে তাদের কাছে ৮৬ জন ব্যক্তি একটি পত্র পাঠিয়েছে, যেখানে বাংলাদেশের বিগত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন। বলতে গেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই নতুন সরকারের কোনো প্রতিনিধি প্রথম যখন আন্তর্জাতিক কোনো সংস্থায় প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, গিয়ে প্রথমেই চ্যালেঞ্জের মুখে পড়ছেন। তো এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আগে চলুন প্রতিবেদনটি জেনে নেই যে সেখানে কি উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নিউজ দৈনিক, ঢাকার কণ্ঠ অনলাইন একটি সংবাদ মাধ্যমে, যার বিস্তারিত বলছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সভাপতি প্রার্থিতার বিরোধিতা করে বিভিন্ন সংগঠনের ৮৬ বিশিষ্ট জনের চিঠি। খবরটি বিস্তারিত বলছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতার তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশি ডায়াসপোরা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্তত ৮৬ জন বিশিষ্ট ব্যক্তি। এদের মধ্যে একাডেমিক, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষক, গবেষক, রাজনীতিবিদ, লেখক, মানবাধিকার কর্মী, পেশাজীবী, নাগরিক সমাজের নেতা ও সম্প্রদায় প্রতিনিধির পাশাপাশি নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতাও রয়েছেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এর উদ্যোগে ৮ এপ্রিল জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিদের কাছে একটি বিস্তারিত আবেদনপত্র জমা দেওয়া হয়। পত্রে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রার্থিতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে সদস্য রাষ্ট্রগুলোকে স্বাধীন ও কঠোর ডিউ ডিলিজেন্স অর্থাৎ যথাযথ পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা খলিলুর রহমানের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ করেছে। পত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং যেখানে তিনি জ্যেষ্ঠ পররাষ্ট্রনীতির দায়িত্ব পালন করছেন, সেই সরকারের অধীনে বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতন চলছে। লক্ষ্যবস্তু করা হয়েছে রাজনৈতিক বিরোধীদের, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক, ১৯৭১-এর স্বাধীনতার উত্তরাধিকারীদের এবং হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে চলমান বিচার বহির্ভূত আটক, গুম, হত্যা, রাজনৈতিক মামলা, সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মীয় স্থাপনায় হামলা এবং স্বাধীনতার ইতিহাস সংক্রান্ত বর্ণনা দমনের ঘটনা। আবেদনকারীরা মনে করেন, এই ধরনের সংগঠিত নিপীড়নের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে মানবাধিকার ও সমান মর্যাদার আন্তর্জাতিক অঙ্গীকারকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারবেন না। এর পাশাপাশি তার ব্যক্তিগত আচরণ ও সততা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং তারা যে অভিযোগ করেছেন, তারা বলছেন যে খলিলুর রহমানের ব্যক্তিগত জীবন ও বিচার বহির্ভূত সম্পর্ক সংক্রান্ত গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তারা এসব অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের মৃত্যু ঘটনাকে আরও জটিল করে তুলেছে বলে উল্লেখ করা হয়। আবেদনকারীরা বলেছেন,
এসব অমীমাংসিত অভিযোগ শুধু ব্যক্তিগত নৈতিকতার বিষয় নয়, বরং জাতিসংঘের উচ্চ পদের জন্য প্রয়োজনীয় জবাবদিহিতা, মর্যাদা ও নৈতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। তারপর ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বের ধরন ও সততা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। পত্রে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে একক সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, তিনি পরামর্শ ও ঐকমত্যের পরিবর্তে একতরফা সিদ্ধান্ত নেন, যা জাতিসংঘের বহুপাক্ষিক কূটনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণা, কারসাজি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। আবেদনকারীরা মনে করেন এসব অভিযোগ তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বের জন্য তাকে অনুপযুক্ত করে তোলে। চিঠিতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক বহুত্ববাদের সীমাবদ্ধতা, নাগরিক সমাজের দমন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গেও তুলে ধরা হয়েছে। খলিলুর রহমান একজন অভিজ্ঞ কূটনীতিক ও অর্থনীতিবিদ। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে জাতিসংঘের UNCTAD-তে 25 বছর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। ব্রাজিল তার প্রার্থিতাকে সমর্থন জানিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছেন। ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি এখন সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে জুন 2026 সালে নিউ ইয়র্কে। ভারত সরকার এখনও আনুষ্ঠানিক অবস্থান জানায়নি, তবে বাংলাদেশি গণমাধ্যমে বলা হয়েছে যে সদ্য প্রত্যাহার করে নেওয়া ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তার মানে হচ্ছে ভারতও বাংলাদেশকে সমর্থন জানিয়েছে। আবেদনকারীদের আহ্বান, 86 জন স্বাক্ষরকারী জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে অভিযোগগুলো স্বাধীনভাবে যথাযথ পর্যালোচনা করা হোক, বাংলাদেশ সরকারের কাছ থেকে স্বচ্ছতা দাবি করা হোক এবং মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজের সঙ্গে পরামর্শ করা হোক। তারা বলেছেন, প্রার্থীর সংশ্লিষ্টতা, অভিযোগিত আচরণ, নেতৃত্বের ধরন ও সততার প্রশ্ন তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য অনুপযুক্ত করে তুলেছে। BHRW এর এই উদ্যোগ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলে চলমান বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে। সদস্য রাষ্ট্রগুলো কীভাবে এই আবেদনের প্রতি সাড়া দেয় তা খলিলুর রহমানের প্রার্থিতার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। তো যেটি প্রথমেই বলছিলাম যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় 2/3 আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যে সরকার গঠন করেছে, বহির্বিশ্বে কোনো আন্তর্জাতিক সংস্থায় এটি হবে তার সরকারের কোনো ব্যক্তির সরাসরি অংশগ্রহণ, এবং বলতে গেলে এই 86 জন ব্যক্তি ও সংগঠনের বিরোধিতার মুখে এখন ডক্টর খলিলুর রহমানের যে প্রার্থিতা সেটি চ্যালেঞ্জের মুখে পড়বে। এখন তারেক রহমান তার দূরদর্শী নেতৃত্ব গুণে তিনি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ডক্টর খলিলুর রহমানকে কিভাবে জয়ী করে নিয়ে আসেন সেটি এখন দেখার বিষয়। পাশাপাশি এটি উল্লেখ করছে আরেকটি তথ্য, সেটি হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান নাকি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনকেও নাকি তাকে সমর্থন করার জন্য বা তার বিরুদ্ধে তারা যেসব উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলো করতে তৎপরতা না দেখানোর ব্যাপারে নাকি অনুরোধ করেছেন, এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন নাকি তাকে আশ্বস্ত করেছেন যে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিষয়টি নিয়ে কথা বলে তারপর তার সাথে কথা বলবেন। এটি আওয়ামী লীগ সমর্থিত একটি ইউটিউব চ্যানেলে তাদের আলোচনার থেকে এই বিষয়টি আমি জানতে পারি। তো দেখা যাক এখন এই যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, বলতে গেলে তারেক রহমানের জন্য এটি তার প্রথম পরীক্ষা। এখন এই পরীক্ষায় তিনি কিভাবে উত্তীর্ণ হতে পারেন সেটি এখন দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।